হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে ইউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের প্রথম ক্লাস। আজকের ক্লাসে তোমাদের প্রথম পরীক্ষার যে প্রথম স্কুলটা রয়েছে, এসি ইনস্টিটিউশন মালদা, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যারা যারা এই স্কুলের অ্যান্সার পিডিএফটা নিতে চাও, তাহলে তোমরা আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। ওকে। আর একটা কথা বলে রাখি, 2026-এর এই পিডিএফগুলোতে তোমরা এক্সট্রা কিছু পাবে, যেমন আনসিনের প্রত্যেকটা ইংরেজি ওয়ার্ডের বাংলা মানে এবং গ্রামাটিক্যাল যে পোর্শনটা রয়েছে, গ্রামারের প্রত্যেকটা প্রশ্নের রুলসগুলোও কিন্তু পাবে। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ। বাট অলদো কিন্তু যদিও, উই হ্যাভ নো বুকস রিটেন আমাদের কোনো লিখিত বই ছিল না, ইন দোজ ফার অফ ডেজ সেই দীর্ঘ দিনগুলিতে। ফর্চুনেটলি সৌভাগ্যবশত, উই হ্যাভ সামথিংস আমাদের কিছু জিনিস রয়েছে, বা আমাদের কিছু জিনিস আছে, হুইচ টেল আস যেগুলো আমাদেরকে বলে, এ গ্রেট ডিল একটা মহান বিষয়ের সম্পর্কে, অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড যেগুলো আমরা বইতে পাই। উই হ্যাভ রকস আমাদের আছে পাথর, অ্যান্ড মাউন্টেন্স পাহাড়, অ্যান্ড সিজ সমুদ্র, অ্যান্ড স্টার্স নক্ষত্র, অ্যান্ড রিভার্স নদী, অ্যান্ড ডিজার্টস মরুভূমি, অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস। ফসিলস মানে হচ্ছে জীবাশ্ম, মৃত প্রাণীদের জীবাশ্ম। দিস অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্থ আর্লি স্টোরি। দিস এগুলো, অ্যান্ড আদার লাইক থিংস এই রকমই অন্যান্য জিনিসগুলো, আর আওয়ার বুকস আমাদের বই, ফর দ্য আর্থস আর্লি স্টোরি পৃথিবীর যে আগের গল্প সেগুলো জানার জন্য এগুলোই হলো আমাদের বই। And the real way to understand this story is not merely to read about it in other people's books, but to go to the great book of nature itself. কি বলছে? And the real way to understand, এবং এগুলিকে সঠিকভাবে বুঝতে বা ভালোভাবে বুঝতে এই গল্পগুলোকে, দিস স্টোরি এই গল্পগুলোকে, ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপলস বুক, মানে অন্য লোকের লেখা বই পড়লে কিন্তু হবে না, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, প্রকৃতির নিজেরই যে মহান বই রয়েছে সেগুলো আমাদেরকে পড়তে হবে। You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountains. You will তুমি পারবে, I hope আমি আশা করি, soon শীঘ্রই, begin to learn শিখতে শুরু করবে, বা শীঘ্রই তুমি শিখতে শুরু করবে, how to read this story কিভাবে এই গল্পগুলো পড়তে হয়, from the rocks and mountains পাহাড়, পাথর এবং পাহাড় থেকে। Imagine how fascinating it is. ইম্যাজিন মানে কল্পনা করো, হাউ ফ্যাসিনেটিং ইট ইজ এটা কতটা আকর্ষণীয় হবে। এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। নিচের স্টেটমেন্টগুলির মধ্যে যেটি ঠিক হবে তার পাশে টি লিখবে, আর যেটি ভুল হবে তার পাশে এফ লিখবে। তাহলে একের দাগের দেখো, উই হ্যাভ মেনি বুকস টু নো দ্য আর্লি স্টোরি। আমাদের কাছে অনেক বই রয়েছে আর্লি স্টোরি অর্থাৎ আগেকার গল্প জানার জন্য। এই স্টেটমেন্টে কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট, কারণ এখানে দেখো ফার্স্ট লাইনটাই পাবে, বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ, তখনকার দিনে কোনো লিখিত বই ছিল না। ওকে, তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। দুয়েরটা দেখো, রিডিং রকস অ্যান্ড মাউন্টেন্স ইজ ভেরি ইন্টারেস্টিং। পাথর এবং পাহাড়কে অধ্যয়ন করা এই বিষয়টা কিন্তু খুবই মজাদার। এই স্টেটমেন্টে কিন্তু সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে কি হবে, টি। ওকে,
এরপর বিয়ে কি বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এক একটা কি বলেছে, হোয়াট ইজ ভেরি ফ্যাসিনেটিং, সবচেয়ে আকর্ষণীয় জিনিস কোনটি? তাহলে এর উত্তরটা দেখো, লার্নিং হাউ টু রিড দ্য আর্থ স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স ইজ ভেরি ফ্যাসিনেটিং। সবচেয়ে আকর্ষণীয় জিনিস কোনটা? যে পাথর এবং পাহাড় থেকে যে জিনিসগুলো বা যে গল্পগুলো, যে পৃথিবীর সম্পর্কে যে গল্পগুলো জানতে পারছি, শিখতে পারছি, সেটাই হচ্ছে সব থেকে বেশি আকর্ষণীয়। ওকে, এরপর দুয়েটা দেখো, হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য টেক্সট দ্য বুক অফ নেচার। দ্য বুক অফ নেচার এই পাঠ্যটির উৎস কোথা থেকে, বা এই পাঠ্যটি কোথা থেকে নেওয়া হয়েছে? তাহলে উত্তরটা দেখো, দ্য সোর্স অফ দ্য টেক্সট দ্য বুক অফ নেচার ইজ লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার বাই জওহরলাল নেহরু। দ্য বুক অফ নেচার এই পাঠ্যটি নেওয়া হয়েছে, বা দ্য বুক অফ নেচার এই পাঠ্যটির উৎস হল জওহরলাল নেহরুর লেখা লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। এর মানে হচ্ছে একজন পিতার কাছ থেকে তার কন্যার কাছে চিঠি, এখান থেকে নেওয়া হয়েছে। ওকে, এরপর দেখো দুয়ের দাগেটি কি বলেছে, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। কবিতাটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। এই কবিতাটি তোমাদের উই আর 7 থেকে দেওয়া হয়েছে। দেখো কি বলছে, আই মেট এ লিটিল কটেজ গার্ল। এখানে আই বলতে কবিকে বোঝানো হয়েছে, মেট মেট মানে হচ্ছে সাক্ষাৎ করেছিলেন, কবি সাক্ষাৎ করেছিলেন বা দেখা করেছিলেন এ লিটিল কটেজ গার্ল, একটি ছোট্ট কুটিরের মেয়ের সঙ্গে। সি ওয়াজ 8 years ওল্ড, সে ছিল 8 বছর বয়সী। সি সেড, সে বলেছিল, হার হেয়ার ওয়াজ থিক, তার চুলগুলো ছিল কি ঘন, উইথ মেনি এ কার্ল, কার্ল মানে হচ্ছে কোকড়ানো, তার চুলগুলো কোকড়ানো ছিল। দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, এখানে ক্লাস্টার্ড মানে হচ্ছে জড়ো হয়ে থাকা বা কুণ্ডলি পাকিয়ে থাকা, যেটা তার মাথায় কুণ্ডলি পাকিয়ে ছিল। ওকে, এটা তোমাদের ছিল কবিতা। এরপর দেখো প্রশ্নগুলো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের দাগের প্রশ্ন দেখো, হু ইজ আই রেফার্ড টু হিয়ার। এখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে? তাহলে এই প্রশ্নের উত্তরটা দেখো, হিয়ার আই রেফার্ড টু দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এখানে আই বলতে কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে বোঝানো হয়েছে। এরপর দুইয়ের প্রশ্নে কি বলেছে দেখো, ডেসক্রাইব দ্য কটেজ গার্ল। কুটিরের মেয়ে তার বর্ণনা দাও। তাহলে এর উত্তরটা দেখো, দ্য কটেজ গার্ল ওয়াজ 8 years ওল্ড। কুটিরের মেয়েটি ছিল 8 বছর বয়সী। হার হেয়ার ওয়াজ থিক, তার চুলগুলো ছিল ঘন। উইথ মেনি কার্ল, তার সাথে অনেক কোকড়ানো ছিল তার চুলগুলো। দ্যাট ক্লাস্টার্ড রাউন্ড হার হেড, যেটা তার মাথায় কুণ্ডলি পাকিয়ে ছিল। ওকে, এরপর দেখো রিডিং স্কিল অর্থাৎ আনসিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। ফরেস্টস আর ফার ফ্রম টাউনস অ্যান্ড সিটিজ। বনাঞ্চল শহর এবং নগর থেকে অনেক দূরে অবস্থিত। সো পিপল হু লিভ ইন সিটিজ অ্যান্ড টাউনস, যে সকল লোকেরা শহর এবং নগরে বসবাস করে, ডু নট থিঙ্ক, তারা এটা মনে করে না, দ্যাট যে দে হ্যাভ এনি কানেকশন উইথ দ্য ফরেস্টস, মানে বনাঞ্চলের সাথে তাদের কোনো যোগাযোগ রয়েছে। বাট দে আর ডিপেন্ড অন ফরেস্টস ফর টাইম্বার। টাইম্বার মানে হচ্ছে কাঠ। কিন্তু তারা বনের বা বনাঞ্চলের কাঠের সঙ্গে পুরোপুরি নির্ভর হয়ে থাকে। হুইচ ইজ নাথিং, যেটা কিছুই না। বাট উড ইউজড ইন বিল্ডিং হাউসেস, কিন্তু কাঠ বিল্ডিং হাউসেস অর্থাৎ বাড়ি তৈরিতে কাজে লাগে। ব্রিজেস, সেতু তৈরিতে কাজে লাগে। প্লাউজ, প্লাউজ মানে হচ্ছে নাগল তৈরিতে কাজে লাগে। পেপারস, কাগজ তৈরিতে কাজে লাগে। অ্যান্ড মেনি আদার থিংস, এবং অন্যান্য অনেক জিনিসেই তৈরি হয় কাঠ থেকে। পিপল ইন ভিলেজেস অলসো ইউজ উড ফর কুকিং দেয়ার মিলস।
যে সকল মানুষরা গ্রামে বসবাস করে তারা কাঠ দিয়ে কি করে তাদের খাবার রান্না করে। ইন দ্য পাস্ট, অতীতে, দেয়ার ওয়াজ নো ফিয়ার অফ শর্টেজ অফ উড। অতীতে কি ছিল না, সেখানে কোনো কাঠের যে ঘাটতি তার কোনো ভয় ছিল না। বাট দিস থটলেস কাটিং অফ ট্রিজ হ্যাভ ক্রিয়েটেড এ স্ক্যারসিটি অফ ফায়ারউড। কিন্তু বাট মানে কিন্তু দিস থটলেস এরকম চিন্তাহীনভাবে কাটিং অফ ট্রিজ গাছ কাটার জন্য হ্যাভ ক্রিয়েটেড তৈরি হচ্ছে এ স্ক্যারসিটি অফ ফায়ারউড জ্বালানির অভাব। ফায়ারউড মানে হচ্ছে জ্বালানি আর স্ক্যারসিটি মানে হচ্ছে অভাব। ইট হ্যাজ অলসো কজড সয়েল ইরোশন অ্যান্ড লেস রেইনফল। এটার কারণ হলো সয়েল ইরোশন মানে হচ্ছে মৃত্তিকা ক্ষয় অ্যান্ড লেস রেইনফল এবং কম বৃষ্টিপাত। উই ক্যান আমরা পারি হাউএভার ওভারকাম দ্য প্রবলেমস এই সমস্যাগুলিকে সমাধান করতে বাই স্টপিং ডিস্ট্রাকশন অফ ফরেস্টস অ্যান্ড প্ল্যান্টিং মোর ট্রিজ। কিভাবে? বাই স্টপিং ডিস্ট্রাকশনস অফ ফরেস্ট বনাঞ্চল ধ্বংস না করে অ্যান্ড প্ল্যান্টিং মোর ট্রিজ এবং অনেক বেশি গাছ লাগিয়ে আমরা এই সমস্যাগুলো যেমন সয়েল ইরোশন এবং লেস রেইনফল এই সমস্যাগুলোর সমাধান করতে পারি। এটা ছিল তোমাদের আনসিন, একটা শিক্ষামূলক আনসিন, এটা ভালো করে দেখে নেবে। ওকে, এরপর দেখো নেক্সট পেজে প্রশ্নগুলো। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস। নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে বা পাশে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশে এফ লিখবে। তাহলে একের দাগের স্টেটমেন্ট দেখো, পিপল হু লিভ ইন দ্য সিটিজ অ্যান্ড টাউনস হ্যাভ নো কানেকশন উইথ ফরেস্টস। শহর এবং নগরে যারা বসবাস করে তাদের কোনো যোগাযোগ বনের সাথে থাকে না বা বনাঞ্চলের সঙ্গে তাদের কোনো যোগাযোগ থাকে না। এই স্টেটমেন্টে কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট, কারণ তাদের কাঠের সঙ্গে বনাঞ্চলের সঙ্গে কিন্তু যোগাযোগ থাকে। তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। দুয়েটা দেখো, রেইনফল হ্যাজ ইনক্রিজড অ্যাজ এ রেজাল্ট অফ কাটিং অফ ট্রিজ। গাছ কাটার ফলে আমাদের যে রেইনফল অর্থাৎ প্রচুর বৃষ্টিপাত সেটা বেড়ে যায়। এটা কি ঠিক? না, এটা ঠিক স্টেটমেন্ট নয়। তাহলে পাশে কি হবে? ফলস অর্থাৎ এফ। তিনেটা দেখো, সয়েল ইরোশন হেল্পস ট্রিজ টু গ্রো অ্যান্ড সারভাইভ। সয়েল ইরোশন মানে হচ্ছে মৃত্তিকা ক্ষয় গাছকে বাড়তে এবং বেঁচে থাকতে সাহায্য করে। এই স্টেটমেন্টটাও কিন্তু সম্পূর্ণ ভুল স্টেটমেন্ট। তাহলে পাশে কি হবে? ফলস অর্থাৎ এফ। ওকে, এরপর বিটা দেখো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের দাগের প্রশ্ন দেখো, হোয়াই ডু পিপল ইন সিটিজ অ্যান্ড টাউনস থিঙ্ক দ্যাট দে হ্যাভ নো কানেকশন উইথ ফরেস্টস। কেন যে সকল মানুষরা শহরে এবং নগরে বসবাস করে তারা এটা মনে করে যে বনাঞ্চলের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই? এটা কেন মনে করে? তাহলে দেখো এর উত্তরটা, পিপল ইন সিটিজ অ্যান্ড টাউনস থিঙ্ক দ্যাট যে সকল মানুষরা শহর এবং নগরে বসবাস করে তারা এটা ভাবে দ্যাট যে দে হ্যাভ নো কানেকশন উইথ ফরেস্ট মানে বনাঞ্চলের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। বিকজ কারণ ফরেস্টস আর লোকেটেড ফার ওয়ে ফ্রম হোয়ার দে লিভ। যেখানে তারা বসবাস করে সেখান থেকে বনাঞ্চল অনেক দূরে অবস্থিত বলে তারা এটা মনে করে যে বনাঞ্চলের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। ওকে, এরপর দুইয়ের প্রশ্ন দেখো, হোয়াই শুড উই প্ল্যান্ট মোর ট্রিজ। আমাদের কেন বেশি বেশি গাছ লাগানো উচিত? তাহলে উত্তর দেখো, উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ আমাদের অনেক গাছ লাগানো উচিত টু ওভারকাম দ্য প্রবলেমস সমস্যাগুলিকে সমাধান করতে ক্রিয়েটেড বাই দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্টস মানে বনাঞ্চল ধ্বংসের কারণে যে সকল প্রবলেমগুলো ক্রিয়েট হয় সেগুলো সমাধান করতে আমাদের অনেক গাছ লাগানো দরকার। যেমন কি কি প্রবলেম হয়? সাচ অ্যাজ সয়েল ইরোশন যেমন মৃত্তিকা ক্ষয়, স্ক্যারসিটি অফ ফায়ারউড জ্বালানির অভাব, অ্যান্ড ডিক্রিজড রেইনফল এবং কম বৃষ্টিপাতের মতো এইরকম প্রবলেমসগুলো সমাধান করতে। ওকে, এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে। ডু এস ডাইরেক্টেড, রোজ ইজ দ্য
ড্যাশ ফ্লাওয়ার। কি করতে বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের প্রপার ডিগ্রি এখানে বসাতে হবে। তাহলে এর উত্তরটা দেখো কি হবে। এটা হবে রোজ ইজ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার। এখানে দেখো মোস্ট বিউটিফুলও লিখতে পারো, আবার মোর বিউটিফুলও কিন্তু লিখতে পারো। ওকে, এরপরটা দেখো, দ্য বয়েজ ড্যাশ ইন দ্য ফিল্ড নাও। কি করতে বলেছে? ইউজ প্রপার ফর্ম অফ দ্য গিভেন ভার্ব টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে উত্তরটা দেখো, এটাকে কি করতে হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে হবে। আমাদের ভার্ব কি আছে? প্লে। তাহলে সাবজেক্টের দেখো এখানে দ্য বয়েজ, এটা হচ্ছে সাবজেক্ট। বয়েজ যেহেতু এখানে প্লুরালে আছে তার জন্য এখানে আর বসবে। ওকে, দ্য বয়েজ আর, এখানে ভার্ব কি আছে? প্লে। তাহলে প্লে এর সঙ্গে আইএনজি যোগ হবে, আর প্লেয়িং ইন দ্য ফিল্ড নাও। তাহলে উত্তরটা কি হবে? আরেকবার দেখো, দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড নাও। ওকে, এরপর তিনেরটা কি বলেছে? দিস পেন ইজ ড্যাশ। এখানে পজিটিভ প্রোনাউন বসাতে হবে। তাহলে দিস পেন ইজ পজিটিভ প্রোনাউন বসালে কি হবে? মাইন, MINE, মাইন। দিস পেন ইজ মাইন। এরপর চারেরটা বলেছে দেখো, ডু নট রান ইন দ্য সান। এখানে কি করতে বলেছে? চেঞ্জ দ্য ভয়েস, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে দেখো, ডু নট রান ইন দ্য সান, এই সেন্টেন্সটা যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স আছে তার জন্য এটা ভয়েস চেঞ্জ করলে কি হয় দেখো, ইউ আর অর্ডার্ড নট টু রান ইন দ্য সান, অথবা ইউ আর অ্যাডভাইজড নট টু রান ইন দ্য সান। এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই কিন্তু উত্তরটা সঠিক হবে। ওকে, এরপর পাঁচেরটা দেখো, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিফিক্স অর সাফিক্স উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্রেকেটস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বন্ধনীর মধ্যে যে ওয়ার্ডগুলি আছে এই ওয়ার্ডগুলির সঙ্গে প্রিফিক্স অর সাফিক্স বসিয়ে শূন্যস্থানে বসাতে হবে। প্রথমেটা দেখো, হোয়াই আর ইউ সো ড্যাশ। এখানে ওয়ার্ড কি আছে? রেগুলার। তাহলে দেখো এর উত্তরটা হবে ইররেগুলার। প্রথমে যেটা বসবে সেটা হচ্ছে প্রিফিক্স, আর পরে যেটা বসবে সেটা হচ্ছে সাফিক্স। তাহলে এখানে প্রিফিক্স বসিয়ে ওয়ার্ডটা কি হয়েছে? রেগুলার থেকে ইররেগুলার। দুয়েরটা দেখো, ডোন্ট টাচ ইট ইজ এ ড্যাশ ইনসেক্ট। ওয়ার্ড কি আছে? হার্ম। তাহলে এটা হবে হার্মফুল, HARMFUL, হার্মফুল। এখানে সাফিক্স বসেছে, পরে বসলে সাফিক্স, আগে বসলে প্রিফিক্স। বোঝা গেল? তাহলে প্রথমেরটা হলো ইররেগুলার, আর দুয়েরটা হলো হার্মফুল। ছয়টা দেখো, গিভেন বিলো আর দ্য মিনিংস অফ টু ওয়ার্ডস দ্যাট ইউ উইল ফাইন্ড ইন দ্য আনসিন প্যাসেজ ইন কোশ্চেন নম্বর 3, ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস অ্যান্ড রাইট দেম ইন দ্য গিভেন স্পেস। এখানে দেখো একটা ওয়ার্ড দেওয়া আছে, এই পুরো সেন্টেন্সটার মানে এক কথায় উত্তর দিতে হবে। ওকে, কি বলেছে দেখো, এ প্রসেস দ্যাট ব্রেকস ডাউন অ্যান্ড মুভস সারফেস ম্যাটেরিয়ালস। এ প্রসেস একটি প্রক্রিয়া, দ্যাট যেটা, ব্রেকস ডাউন ভেঙে ফেলে, অ্যান্ড মুভস এবং সরিয়ে ফেলে, সারফেস ম্যাটেরিয়ালস মানে সারফেস মানে হচ্ছে পৃষ্ঠের যে উপকরণগুলি সেগুলি সরিয়ে ফেলে। তাহলে সেটাকে এক কথায় কি বলে? ইরোশন মানে ক্ষয়। ওকে, দুয়েরটা দেখো, ল্যাক অফ সামথিং মানে কোনো কিছুর অভাব, সেটাকে কি বলে? স্ক্যারসিটি। ওকে, এরপর দেখো রাইটিং স্কিল। রাইটিং স্কিলে কি বলেছে? রাইট এ প্যারাগ্রাফ উইথ দ্য হেল্প অফ দ্য ফলোয়িং পয়েন্টস অন কবিগুরু রবীন্দ্রনাথ টেগোর। কবিগুরু রবীন্দ্রনাথ ট্যাগোরের সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, নিচে যে পয়েন্টগুলো আছে এগুলি ব্যবহার করে। তাহলে দেখো এই যে প্যারাগ্রাফটা আমি লিখিয়ে দিয়েছি, তোমরা ভালো করে দেখে নাও।
সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।